হ্যালো স্টুডেন্ট, স্টাডি ফ্যাক্টে তোমাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নদীর ধারণা। আমরা নদীর বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে আলোচনা করব। প্রথমেই আমাদের জেনে নেওয়া উচিত নদী কী। যে সকল জলধারা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বা মালভূমি অঞ্চল থেকে বরফ গলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা প্রশোভন থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে উচ্চভূমি থেকে বহুদূর প্রবাহিত হওয়ার পরে সাগর, হ্রদ বা অন্য কোনো জলাধারে এসে মিলিত হয়, তাকেই আমরা নদী বলে থাকি। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী, গোদাবরী ইত্যাদি। এবার সমস্ত নদী লক্ষ্য করলে দেখবে কোনো না কোনো উচ্চভূমি থেকে সৃষ্টি হয় এবং সেটা নদী ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো নদীতে গিয়ে মিলিত হচ্ছে। যেমন যদি আমরা গঙ্গা ধরি, তাহলে গঙ্গা উৎপত্তি লাভ করেছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এবং তারপর ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আচ্ছা, এবার এই নদীর সঙ্গে সম্পর্কিত আরও দুটি বিষয়, একটা হচ্ছে উপনদী, একটা হচ্ছে শাখা নদী। উপনদী কি না, যে সমস্ত অপ্রধান নদী মূল নদীতে এসে মিলিত হয় সেই সমস্ত নদীকে বলে উপনদী। অর্থাৎ যে নদীগুলো উৎপত্তি হয়েছে অন্য কোনো স্থানে এবং সেগুলো ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত হয়ে এসে একটি নদীর সাথে মিলিত হয়েছে, তখন প্রথম নদীটিকে দ্বিতীয় নদীর উপনদী বলা হবে। যেমন যমুনা, গঙ্গার উপনদী। যমুনা যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে, সুতরাং যমুনা হচ্ছে গঙ্গার উপনদী। শাখা নদী কি না, যে সমস্ত নদী বড় কোনো নদীর থেকে বের হয়ে বহু দূর প্রবাহিত হবার পর সেই নদীতে বা অন্য কোনো নদী বা সমুদ্রে গিয়ে পতিত হয়, তাকে বলা হয় শাখা নদী। অর্থাৎ এই শাখা নদীটা একটি নদী থেকে সৃষ্টি হয়ে সেটা বহুদূর প্রবাহিত হওয়ার পর অন্য কোনো নদীতে বা কোনো জলাশয় বা সাগরে বা আবার ঘুরে সেই নদীতেই এসে মিলিত হয়, তখন আমরা তাকে বলবো প্রথম নদীটার শাখা নদী। যেমন হচ্ছে ভাগীরথী হুগলি নদীর হলো গঙ্গা নদীর একটি শাখা নদী। ঠিক আছে। আচ্ছা, নদী নিয়ে যখন আলোচনা করছি তখন এই কথাটা মাথায় রাখতে হবে যে নদী বরফ গলা জলেও পুষ্ট হতে পারে, বৃষ্টির জলেও পুষ্ট হতে পারে। বরফ গলা জলে যে নদীগুলি পুষ্ট হয় সেই নদীগুলোতে সারা বছর জল থাকে, যেমন আমাদের গঙ্গা নদী। আর বৃষ্টির জলে যে নদীগুলো পুষ্ট হয় সেগুলোতে শুধুমাত্র বর্ষাকালেই জল থাকে, বছরের অন্যান্য সময় জল থাকে না বা থাকলে পরেও খুব কম থাকে। আচ্ছা, এবার হচ্ছে যে নদী আমরা জানি যে পর্বত থেকে উৎপন্ন হচ্ছে এবং একটা বিরাট অঞ্চল প্রবাহিত হয়ে তারপর সেটা এসে অন্য কোনো নদী, সাগর বা মহাসাগর বা হ্রদে গিয়ে পতিত হচ্ছে। এখন এই যে গোটা অঞ্চলটার উপর দিয়ে নদী প্রবাহিত হয়, এটাকে কি অন্য কোনো নামে ডাকা হয়? এই যে নদীর গোটা প্রবাহ পথটা যেটার উপর দিয়ে নদী প্রবাহিত হয় এবং শুধু নদী নয়, তার সঙ্গে তার উপনদী, শাখা নদী, এরা যে স্থানটা জুড়ে প্রবাহিত হয় সেই গোটা স্থানটাকে বলা হয় নদী অববাহিকা। অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত একটি প্রধান নদী, তার উপনদী ও শাখা নদী মিলে যতটুকু স্থান অধিকার করে থাকে তা হলো নদী অববাহিকা। আমাদের দেশে গঙ্গা নদী হচ্ছে বৃহত্তম নদী এবং গঙ্গা নদীর অববাহিকাই হচ্ছে বৃহত্তম নদী অববাহিকা। আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। আচ্ছা, নদী অববাহিকা তাহলে বুঝতে পারা গেল যে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার শাখা নদী উপনদী মিলে যতটা স্থান অধিকার করে থাকে সেটাই নদী অববাহিকা। এইবার আসছি ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা কি না, নদী অববাহিকার মধ্যে একটি প্রধান নদী এবং তার উপনদী সমূহ পার্বত্য বা উচ্চভূমি অংশে যতটুকু স্থান অধিকার করে থাকে সেটাই হলো তার ধারণ অববাহিকা। মানে একটা নদী তার উপনদী সমেত পার্বত্য অংশ, শুধুমাত্র পর্বতের ওপর বা পাহাড়ে সমভূমিতে ঢোকার আগে পর্যন্ত পার্বত্য অংশে যেটুকু স্থান অধিকার করে থাকে সেইটাই হচ্ছে তার ধারণ অববাহিকা। ধারণ মানে হচ্ছে যেটা ধরে আছে, যেটা ধরে আছে সেটা হচ্ছে ধারণ। নদীকে ধরে আছে কি, নদীকে ধরে আছে তার মানে নদীর শুরুটা কোথায়, নদীর শুরুটা হচ্ছে পর্বতে, তো নদীকে ধরে আছে কে, পার্বত্য অংশ, সেই জন্য নদীর ওই পর্বতের যেটুকু অববাহিকা, পর্বতের মধ্যে তার যেটুকু অববাহিকা তার এবং তার উপনদীর, সেটাই হচ্ছে তার ধারণ অববাহিকা। গঙ্গা নদীর উৎস গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর যে অববাহিকা সেটা হচ্ছে ধারণ অববাহিকা। আচ্ছা, তাহলে নদী অববাহিকার সঙ্গে ধারণ অববাহিকার পার্থক্যটা বুঝতে পারা গেছে। নদী অববাহিকা মানে কিন্তু গোটাটা, আর ধারণ অববাহিকা মানে শুধুমাত্র পার্বত্য অংশটুকু।